works with CPU? Yes, sir. Yes, sir. Recording in progress. আচ্ছা, আজকে আমরা এখান থেকে পড়বো, এই স্লাইড থেকে। প্রতিদিন আমাদের এই স্লাইড পর্যন্ত পড়ানো হয়েছিল, আজকে এই স্লাইড থেকে পড়বো। আচ্ছা, মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রোকন্ট্রোলার, এরপরে স্লাইড শুরু। তো মাইক্রোপ্রসেসর কি? Microprocessor is a multi-purpose programmable register-based electronic device which read binary instructions from memory, process the input data as per instructions, and provides output. It is an IC which has only the CPU inside them, such as Intel's Pentium 1234, Core 2 Duo, Core i3, Core i5, etc. These microprocessors don't have RAM, ROM, and other peripherals on the chip. The microprocessor key is a multi-purpose programmable register-based electronic device. এটা multi-purpose কাজ করে সেটা আমরা জানি, এবং programmable device এটাও ঠিক আছে। register-based electronic device, আমরা বলছিলাম যে মাইক্রোপ্রসেসরের বিল্ডিং ব্লকস গুলো কি কি, বলো তো একটু, বলো তো। রেজিস্টার, এলইউ, কন্ট্রোল ইউনিট। রেজিস্টার, এলইউ, তারপর হচ্ছে কন্ট্রোল ইউনিট। প্রসেসরের মধ্যে রেজিস্টার অবশ্যই থাকবে, তাই না? Device which read binary instructions from memory, memory থেকে binary instruction read করে এবং মানে নিয়ে আসে, process the input data as per instructions. আচ্ছা, কি বলছিলাম যে which read binary instructions from memory and process the input data as per instructions. Instruction গুলো process করে as per instructions and provides output, এবং output provide করে। It is an IC which has only the CPU inside them. এটা একটা IC যেটার মধ্যে শুধু প্রসেসরই থাকবে, হ্যাঁ, যেমন such as Intel's Pentium 1234, Core 2 Duo, Core i3, Core i5, etc. These processors don't have RAM, ROM, and other peripheral on the chip. এই প্রসেসরের এই আইসির মধ্যে আর কোনো RAM, ROM বা আদার কোনো peripheral আইসি থাকে না। আচ্ছা, আরেকটা হলো মাইক্রোপ্রসেসর তো বুঝতে পারতেছো, ঠিক আছে না? এরপরে মাইক্রোকন্ট্রোলার দেখো। It is a device that includes microprocessor, memory, and input-output devices on a single chip. Microcontroller has a CPU in addition with a fixed amount of RAM, and other peripherals, all embedded on a single chip. Microcontroller is a device that includes microprocessors, memory, and input-output devices on a single chip. তার মানে কি, মাইক্রোকন্ট্রোলারের মধ্যে কি কি থাকবে? মাইক্রোকন্ট্রোলারের মধ্যে মাইক্রোপ্রসেসর থাকবে, র্যাম, রম, তারপরে তোমার অর্থাৎ যে জিনিসগুলো একটা কম্পিউটারের মধ্যে থাকে। আমরা এখানে পড়ছিলাম না কম্পিউটারের মধ্যে কি কি থাকে। মিনি কম্পিউটার বলা হয় মাইক্রোকন্ট্রোলার। হ্যাঁ, মিনি কম্পিউটার বলা হয় যে জিনিসগুলো কম্পিউটারের মধ্যে থাকে, র্যাম, রম, সিপিইউ, তারপরে তোমার হচ্ছে আইও পোর্ট, ইনপুট আউটপুট পোর্ট, এগুলো সবই কি কম্পিউটারের মধ্যে থাকে, সেগুলোই মাইক্রোকন্ট্রোলারের মধ্যে থাকে। আমরা গতদিন বলছিলাম প্রথম লেকচারে যে আমাদের একটা কম্পিউটারের মধ্যে প্রসেসর থাকবে, ইনপুট আউটপুট পোর্ট থাকবে এবং মেমোরি ইউনিট থাকবে। এগুলো হচ্ছে একটা কম্পিউটারের বেসিক বিল্ডিং ব্লকস, মাইক্রোপ্রসেসর, মেমোরি ইউনিট এবং ইনপুট আউটপুট ইউনিট। তো এই জিনিসগুলোই তোমার ইয়ের মধ্যে থাকবে, মাইক্রোকন্ট্রোলারের মধ্যে থাকবে, বাট অন এ সিঙ্গেল চিপ, একটা আইসির মধ্যে, সবকিছুই একটা আইসির মধ্যে থাকবে। That includes microprocessor, memory এবং IO devices on a single chip, একটা সিঙ্গেল চিপের আইসির মধ্যে থাকবে। তো এটা হচ্ছে
মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য। তো কেউ যদি বলা হয় আচ্ছা বলো তো মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্যটা এক কথায় বলো, এক কথায় কি বলবা? এক কথা এটাই বলতে পারো যে মাইক্রোপ্রসেসরের মধ্যে মাইক্রো কন্ট্রোলার থাকে না, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের মধ্যে মাইক্রোপ্রসেসর থাকে। এটা হচ্ছে এক কথায় উত্তর, মানে বেসিক এবং বড় ধরনের মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য যদি বলা এক কথা বলা যায় যে মাইক্রোপ্রসেসরের মধ্যে মাইক্রো কন্ট্রোলার থাকে না, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের মধ্যে মাইক্রোপ্রসেসর থাকে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এর সাথে আরেকটা কথা প্রসঙ্গত চলে আসে যে আমরা একটা কথা প্রায় ইউজ করতেছি মাইক্রো কম্পিউটার। তাহলে কোশ্চেন আসে যে মাইক্রো কম্পিউটার এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আসলে পার্থক্য কি? হ্যাঁ, তো ঠিকই না। তো মাইক্রো কম্পিউটার এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে মানে বিল্ডিং ব্লকস এর দিক থেকে একই, যে এর মধ্যেই একই জিনিস থাকে, অর্থাৎ প্রসেসর থাকবে, মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো কম্পিউটার দুইটার মধ্যেই তোমার প্রসেসর থাকবে, মেমোরি ইউনিট থাকবে এবং আইও পোর্ট থাকবে। ক্লিয়ার? কিন্তু একটা পার্থক্য হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার। হ্যাঁ বলো স্যার মাইক্রো কম্পিউটারের একটা সেকশন স্যার মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার না, মানে মাইক্রো কম্পিউটারের আন্ডারে তো মাইক্রো কন্ট্রোলার পড়ে, তো মানে ওটা কি আলাদা জিনিস? আমি বলতেছি তো, বলতে দাও আমাকে। মাইক্রো কম্পিউটার এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্যটা কি সেটা হচ্ছে আমি বলতেছিলাম যে মাইক্রো কম্পিউটারের মধ্যে যা কিছু আছে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে তাই আছে, কিন্তু মাইক্রো প্রসেসরের মধ্যে তা নাই। তুমি যদি মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর, মাইক্রো কম্পিউটারের মধ্যে রাখো, মানে মানে বিল্ডিং ব্লকস এর দিকে হিসাব করো, তাহলে মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো কম্পিউটার একই জিনিস। মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো কম্পিউটার একই জিনিস, তবে পার্থক্য আছে। সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে সবকিছু একটা সিঙ্গেল চিপের মধ্যে থাকে, আর মাইক্রো কম্পিউটার সবকিছু একটা সিঙ্গেল চিপের মধ্যে থাকবে না। যেমন আমাদের ল্যাবে আমরা যে মডিউলটা ইউজ করব, হ্যাঁ ল্যাবে তোমরা যদি ল্যাব ক্লাস করলে বুঝবা, আমরা যে মডিউলটা ল্যাবে ইউজ করি সেটা হচ্ছে একটা মাইক্রো কম্পিউটার। ওটার মধ্যে একই পিসিবি বোর্ডের মধ্যে কিবোর্ড আছে, মনিটর আছে, একই পিসিবি বোর্ডের মধ্যে কিবোর্ড আছে, তারপরে ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে আছে, হ্যাঁ তোমার র্যাম আছে, রম আছে, মাইক্রোপ্রসেসর আছে, সবকিছুই একই এলসিডি ডিসপ্লে, একই মধ্যে, একই পিসিবি বোর্ডের মধ্যে। একই পিসিবি বোর্ডের মধ্যে তোমার কিবোর্ডও আছে, ডিসপ্লে ইউনিট আছে, র্যাম আছে, রম আছে, প্রসেসর আছে, সবকিছু একই। তাহলে ওইটা হচ্ছে একটা কি মাইক্রো কম্পিউটার। আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা সিঙ্গেল আইসি, একটা সিঙ্গেল আইসির মধ্যে এই সবগুলো র্যাম, রম, হ্যাঁ তারপরে তোমার রেজিস্টারস আছে, আইও পোর্ট আছে, হ্যাঁ তোমার ইনপুট আউটপুট ডিভাইস আছে, প্রসেসর আছে, সবই আছে। না ইনপুট আউটপুট ডিভাইস না, ইনপুট আউটপুট পোর্ট আছে, পোর্টের সাথে হ্যাঁ ডিভাইস গুলো কানেক্ট করা যায়। যাও গুলো কানেক্ট করা যায়। তাহলে এইগুলো হচ্ছে এই মানে পার্থক্য মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো কম্পিউটারের মধ্যে যে পার্থক্যটা, জিনিসটা কি বুঝতে পারছো? অর্থাৎ একটা হচ্ছে একই পিসিবি বোর্ডের মধ্যে, পিসিবি বোর্ড মানে তো তোমরা বোঝো নাকি, আইডিয়া আছে পিসিবি বোর্ড সম্বন্ধে জানো তো? প্রিন্টেড সার্কিট প্রিন্টেড সার্কিট যেটা স্যার, একই পিসিবি বোর্ডের মধ্যে আর একটা হচ্ছে একটি আইসির মধ্যে, কিন্তু বিল্ডিং ব্লক সেম, মানে ইন্টারনাল যে যা যা থাকবে এগুলো সেম, কিন্তু শুধু একটা সাইজ আর একটা এই পার্থক্য। আর কোনো কোশ্চেন? মোট কথা মাইক্রো কম্পিউটার বলতে স্যার আমরা মোবাইল, ল্যাপটপ এগুলোতে বোঝাচ্ছি না স্যার, এর তো সবগুলো কনসিস্ট করে একসাথে। না না না, সার্কিট একটা বোর্ড যেটার এখানে তো মধ্যে একটা আইসির কথা বলছে। একটা আইসি কথা আমি মাইক্রো কন্ট্রোলার বলি না, মাইক্রো কম্পিউটার বলছি। মাইক্রো কম্পিউটারকে তুমি যদি ল্যাপটপের সাথে তুলনা করো তাহলে ভুল হবে। ল্যাপটপ ল্যাপটপ তো না, মাইক্রো কম্পিউটার চিপ না, পিসিবি বোর্ডের মধ্যে থাকবে।
মাইক্রো কন্ট্রোলার ইজ এ চিপ, একটা আইসির মধ্যে সবকিছু কিছু একটা আইসির মধ্যে। আর মাইক্রো কম্পিউটার হচ্ছে একটা আইসির মধ্যে না, একই পিসিবি বোর্ডের মধ্যে সবকিছু থাকবে। তোমার এখানে আমরা ল্যাপটপে কি করি, ল্যাপটপে আমাদের মনিটরের যে বোর্ড সেটা আলাদা থাকে না? জি স্যার, ডিসপ্লে জি পার্ট স্যার, অনেক আলাদা। কিছু থাকে, আলাদা আলাদা ডিসপ্লে পার্ট আলাদা থাকে। আলাদা, এটা এখানে হয়তো অ্যাসেম্বলি আলাদা করা হয়, একই পিসিবি বোর্ডের মধ্যে কিন্তু মনিটর না আমাদের। বা এটা ভিজিবল ডিফারেন্স আমাদেরকে দেখাইলাম, আরো তো অনেক ডিফারেন্স, বহু difference। তো কম্পিউটার মানে আমরা বলতেছি মাইক্রো কম্পিউটার ল্যাবে যেটা আমরা ইউজ করি ওইটা দেখা যায়, তোমরা বুঝবা যে এটা কেন মাইক্রো কম্পিউটার বলছি। তাহলে তো ওইটা নিয়ে ল্যাবে আমার কথা বলবো, আপাতত এইটুকু মাথায় রাখো আর কি। স্যার আরডুইনো হলো ঠিক আছে, হ্যাঁ ওইটা বলতে পারো, রাসবেরি পাই মাইক্রো না মাইক্রো কম্পিউটার। এগুলো আসলে হয়েছে কি, এগুলো অনেকটা মাইক্রো কম্পিউটার বলতে পারো। তো আমাদের ল্যাবে যেটা আছে সেটা হচ্ছে রিয়েল মাইক্রো কম্পিউটার, কারণ ওইটার মধ্যে তোমার সবকিছুই আছে, তোমার ডিসপ্লে ইউনিটও আছে, মনিটরও আছে, হ্যাঁ, তারপরে তোমার মানে মনিটর বা ডিসপ্লে ইউনিট যেটা সেটা আছে, তারপরে তোমার কিবোর্ডও ওইটার মধ্যে আছে একই পিসিবি বোর্ডের মধ্যে, আবার র্যাম রম সবকিছু একেবারে দেখলে বুঝবো আর কি, তখন একটা আইডিয়া করতে পারবো আসলে মাইক্রো কম্পিউটারটা ওরকম খুব মানে যে অ্যাভেলেবেল জিনিস ওরকম না। মাইক্রো কন্ট্রোলারটা আমরা খুব বেশি ইউজ মানে প্রোগ্রামে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা তো বিভিন্ন সার্কিটে ইউজ করে থাকি। যাই হোক, তো একটা হচ্ছে এক সিঙ্গেল আইসির মধ্যে, আর একটা হচ্ছে একটু বড় পরিসরে। অ্যাটলিস্ট এইটুকু পার্থক্য তো অবশ্যই যে মাইক্রো কন্ট্রোলার ইন এ সিঙ্গেল চিপ একটা আইসির মধ্যে থাকবে, এর বাদে যেগুলো সেগুলো মানে আইসির মধ্যে আসছে যখন সেটা মাইক্রো কন্ট্রোলার, এইটুকু মনে রাখলে হবে। এর বাকিটা হচ্ছে কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার যেগুলো বলো। একটা আইসির মধ্যে যদি সবকিছু আসে কম্পিউটারে তখন সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এইগুলো আবার অনেক সময় হয় কি অনেকে মিক্স করে ফেলে, সেটা খেয়াল রাখতে হবে যে বেসিক পার্থক্যটা কোথায়। এরপরে দেখো এই মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসর। The microcontroller having inbuilt RAM, ROM and inbuilt timer, এবং মাইক্রোপ্রসেসরে ডু নট হ্যাভ ইনবিল্ট RAM, ROM এবং টাইমার থাকে না। তারপরে হচ্ছে ইনপুট আউটপুট পোর্টস আর অ্যাভেলেবেল, ইনপুট আউটপুট পোর্টস আর নট অ্যাভেলেবেল। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলের মধ্যে ইনপুট আউটপুট পোর্টস থাকে, মাইক্রোপ্রসেসরে কোনো ইনপুট পোর্টস থাকে না। সেপারেট মেমোরি টু স্টোর প্রোগ্রাম এন্ড ডাটা মাইক্রো কন্ট্রোলে থাকে, প্রোগ্রাম এন্ড ডাটা আর স্টোর ইন দ্য সেম মেমোরি। আচ্ছা এই কথাটা বলতে কি বুঝছো বলো তো তোমরা? স্যার এটা হচ্ছে স্যার স্যার প্রসেস করার সময় রেজিস্টরে জমা রাখে, এটাই বোঝাচ্ছে পুরান ডাটা থাকে যেটা। কারণ হচ্ছে দেখো মাইক্রো কম্পিউটারের মধ্যে তো সেপারেট মেমোরি টু স্টোর প্রোগ্রাম এন্ড ডাটা, প্রোগ্রাম রাখে হচ্ছে রম এর মধ্যে এবং ডাটা রাখে হচ্ছে র্যাম এর মধ্যে, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে। কিন্তু মাইক্রো প্রসেসরে প্রোগ্রাম এবং ডাটা সবকিছুই কিসের মধ্যে থাকে, রেজিস্টারের মধ্যে থাকে, ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলারে ডাটা থাকে র্যামের মধ্যে আর প্রোগ্রাম থাকে রম এর মধ্যে। আর এখানে প্রোগ্রাম এবং ডাটা সবকিছুই থাকে কোথায়, মাইক্রো প্রসেসরে র্যামের মধ্যে থাকে, মানে র্যাম বলছি মানে রেজিস্টারের মধ্যে থাকে। হ্যাঁ দুইটাই জিনিসই প্রোগ্রাম এবং ডাটা, ইনস্ট্রাকশন এবং ডাটা দুইটাই রেজিস্টারের মধ্যে রাখা হয় মাইক্রো প্রসেসরের ভিতরে। তো মেনি ফাংশনাল পিনস অন দ্য আইসি, লেস মাল্টিফাংশনাল পিনস অন আইসি। তারপরে পিন সংখ্যার কথা বলছে, it takes few instructions to read and write data from external memory, it takes many instructions to read and write data from external memory। এগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের মধ্যে পার্থক্যগুলো এখানে আনা হয়েছে। বুঝতে হয়তো আরো কিছু পার্থক্য পাওয়া যাবে, এগুলো এক জায়গায় করা হয়েছে। পরবর্তী স্লাইডে গেলাম।
আচ্ছা, এখানে আসো টাইপস অফ মাইক্রোপ্রসেসরস। The common way of categorizing microprocessor is by the number of bits that their ALU can work with at a time. মাইক্রোপ্রসেসর কে ক্যাটাগরি মানে ক্যাটাগরাইজ করার একটা কমন ওয়ে হলো নাম্বার অফ বিটস দ্যাট দ্যার ALU ক্যান ওয়ার্ক উইথ এট এ টাইম। প্রসেসর কতগুলো বিট নিয়ে এট এ টাইম কাজ করতে পারে, প্যারিথমেটিক লজিক ইউনিট কতগুলো বিট নিয়ে এট এ টাইম কাজ করতে পারে, সেটার উপর বেসিস করে প্রসেসরের ক্যাটাগরাইজ করা হয়। ওভার টাইম 5 স্ট্যান্ডার্ড ডাটা উইথ হ্যাভ বিন ইকুয়ালড ফর মাইক্রোপ্রসেসর, যেমন 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট। আমার একটু ওই ঠান্ডা লাগছে তো, একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছে। অসুবিধা নেই জোরে কথা বললে কাশি হচ্ছে, একটু ওয়েট করো তোমরা। স্যার ট্রিটমেন্ট নিন স্যার ভালো করে। একটু 2 মিনিট পরে কথা বলে, একটু একটু ওয়েট করো তোমরা। এখানে যেটা বলছে যে কমন ওয়ে মাইক্রোপ্রসেসরকে ক্যাটাগরিতে ভাগ করার জন্য একটা কমন ওয়ে হলো যে সহজে বলা যায় যে কত বিটের মাইক্রোপ্রসেসর। যেমন আমাদের 8085 মাইক্রোপ্রসেসর হলো, সেদিনকে গিয়ে বললো না যে স্যার 8085 এবং 8086 এই দুইটা মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য কি। 8085 হলো 8 বিট মাইক্রোপ্রসেসর, 8086 হলো 16 বিট মাইক্রোপ্রসেসর। এটা হচ্ছে সহজ পার্থক্য। তো 8 বিট মাইক্রোপ্রসেসর বলতে কি বোঝায়, গতদিন কি বলছিলাম তোমাদের এটা, যে 8 বিট মাইক্রোপ্রসেসর বলতে কি বোঝায়? না স্যার, বলেন না স্যার। না স্যার বলো। 8 বিট বা 16 বিট যে কোনো মাইক্রোপ্রসেসর, তার মানে তিনটা জিনিস বোঝাবে, তিনটা জিনিস। হ্যাঁ, একটা হচ্ছে যে এর ALU 8 বিট নিয়ে কাজ করতে পারে। দুই নম্বর হলো এই রেজিস্টার গুলো 8 বিটের। তিন নম্বর হলো ডাটা বাস। খাতায় লিখে রাখো ডাটা বাস 8 বিট, এটা BUS বাস। বাস মানে হচ্ছে বান্ডেল অফ ওয়্যারস বলতে পারো। মানে এই যে প্রসেসরের মধ্যে, কম্পিউটারের মধ্যে দেখছো না এরকম ছোট ছোট এরকম প্যারালাল অনেকগুলো লাইন থাকে, এরকম দেখছো কানেক্টিং ওয়্যারস থাকে অনেকগুলো একসাথে। জি স্যার, বাস বার বলে যেরকম। বাস বার তো আলাদা জিনিস, এটা হচ্ছে মানে বাস আর কি, যেটা কানেক্টিং ওয়্যারস আর কি, থাকে স্যার অনেকগুলো স্যার সিঙ্গেল একটা লাইন মনে হয় স্যার। হ্যাঁ, মানে না অনেকগুলো ছোট ছোট লাইন থাকে, মানে এরকম প্যারালাল লাইন থাকে। বান্ডেল অফ বাস মানে হচ্ছে বান্ডেল অফ ওয়্যারস, মানে এরকম অনেকগুলো ওয়্যারকে একসাথে বলে বাস। হ্যাঁ, তো এখানে হয় কি, তোমার ওই 8 বিট ডাটা, তো 8 বিট বাস থাকে। 8 বিট বাস মানে হচ্ছে এই 8টা লাইন থাকে। হ্যাঁ, 8টা লাইন দিয়ে 8টা ডাটা, মনে করো একটা বাইনারি সংখ্যা হচ্ছে 0 1 0 0 0 0 কথা এরকম 8টা লাইন। এই 8টা লাইন দিয়ে প্যারালালি ডাটা ট্রান্সফার 1 0 1 1 1 0 1, এভাবে 8টা লাইন দিয়ে 8টা ডাটা প্যারালালি ট্রান্সফার হয় বাইনারি সংখ্যা। কথা কি বুঝতে পারছো? স্যার
স্যার আমরা কি স্যার 8টা ওয়্যার বুঝবো স্যার? যাই হোক, ওগুলো নিয়ে পরে বাস সিস্টেম নিয়ে আছে আলাদা কথা আছে পরে। আপাতত এটুকু বোঝো। তো এইটা হচ্ছে একটা 8 বিট মাইক্রোপ্রসেসর, মানে এর প্রসেসর 8 বিটের হবে। এই প্রসেসর 8 বিট ডাটা, অর্থাৎ এর অ্যারিথমেটিক লজিক ইউনিট এট এ টাইম 8 বিট ডাটা নিয়ে কাজ করতে পারে। এটা একটা কথা। 2 নম্বর হলো এর রেজিস্টার গুলো 8 বিটের হবে। এর রেজিস্টার গুলো অবশ্যই 8 বিটের হবে এবং ডাটা বাসও 8 বিট। আমি যদি বলি 16 বিট প্রসেসর, 16 বিট সিপিইউ, তার মানে কি বুঝাবে? তার মানে একই জিনিস। এর অ্যারিথমেটিক লজিক ইউনিট 16 বিট নিয়ে কাজ করতে পারবে, এই রেজিস্টার গুলো 16 বিট নিয়ে কাজ করতে 16 বিটের হবে, ডাটা বাসও 16 বিটের হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। এইভাবে মানে হ্যাঁ বলো স্যার। আমরা যে 64 বিট ব্যবহার করি স্যার, এখানে যেমন 8 বিট সিপিইউ নিয়ে কথা হচ্ছে স্যার। তো আমরা যত বেশি আপডেট, মানে যত 8 বিট যত উপরে উঠতে পারি বিটের, প্রসেসিং স্পিডটা কি তত বেশি বাড়তে থাকে? যেমন 64 বিট তো সমগ্র পরিসরে ব্যবহার হয়, তাহলে 86 বিটটা খুব একটা বেশি ব্যবহার হয় না কেন স্যার? 86 বিটের সিপিইউ গুলো আর কি, প্রোগ্রাম যে ইয়াটা স্যার, ওগুলা ব্যবহার হয় না কেন? 64 বিট গুলা সমগ্র পরিসরে ব্যবহার। 64 বিট পর্যন্তই প্রসেসর আছে, এর বেশি নাই এখন পর্যন্ত। এখন যেটা হয় এটাই এই পরে আছে, মানে হয় কি এখন পর্যন্ত 64 বিটই আছে। তা আমরা এখন ওই 64টা হলো বেসিক। এখন তোমরা শোনো না যে কোর i4, কোর i3, তার মানে কি, মানে কোর i3 মানে 3টা 64 এর প্রসেসরের মধ্যে 64 বিটের প্রসেসর আছে। এখন ওই প্রসেসর সংখ্যা বাড়ায় দিচ্ছে, মানে মাল্টিপল প্রসেসর থাকে এক একটায়, মানে এখন এক একটা কম্পিউটারে এখন ধরো একাধিক প্রসেসর থাকে আর কি, কিন্তু ওই ম্যাক্সিমাম পর্যন্ত 64 বিট প্রসেস করতে পারে আর কি। আচ্ছা, like 8 bit microprocessor means that arithmetic logic unit can work with 8 bit number at a time, or data width of microprocessor is 8 bit. যেমন 8 bit microprocessor মানে arithmetic logic unit 8 bit নিয়ে কাজ করতে পারে at a time, এবং এই ডাটা ইউনিট হচ্ছে, ডাটা উইথ হচ্ছে 8 বিট। ডাটা উইথ বা ডাটা বাস বলতেছি আমি, ডাটা উইথ বা ডাটা বাস হচ্ছে 8 বিট। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার। তাহলে আমি যে কোনো প্রসেসরের সময় যদি বলি যে এটা 1 বিট প্রসেসর, তার মানে ওর এই 3টা বৈশিষ্ট্য আমি বুঝবো। ক্লিয়ার বিষয়টা? এটা মাথায় রাখবো, এই 3টা বৈশিষ্ট্য আমি বুঝবো। আচ্ছা, এরপরে রেজিস্টারের উপর বেসিস করে এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায় রেজিস্টারের উপর বেসিস করে। একটা হচ্ছে অ্যাকুমুলেটর বেসড, আর একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার বেসড। তো অ্যাকুমুলেটর বেসড মানে কি? অ্যাকুমুলেটর হলো মাইক্রোপ্রসেসরের একটা রেজিস্টার। অ্যাকুমুলেটর হলো মাইক্রোপ্রসেসরের একটা রেজিস্টার। এটা সব মাইক্রোপ্রসেসরই থাকে, অ্যাকুমুলেটর রেজিস্টারটা সব মাইক্রোপ্রসেসরই থাকে। তো এই রেজিস্টারের উপর বেস করে যে মাইক্রোপ্রসেসরকে ক্লাসিফাই 2 ভাগে ভাগ করা হয়েছে। অ্যাকুমুলেটর বেসড মাইক্রোপ্রসেসর যেটা হবে সেটাতে use accumulator register as one data source for arithmetic logic operation. 8-bit microprocessors are accumulator based. Example, Intel 8085 and Motorola 6809. তার মানে হচ্ছে arithmetic logic unit, arithmetic logic unit যদি এটা যদি arithmetic logic unit হয়, তো arithmetic logic unit-এর সাথে যে সোর্স গুলো থাকে, মনে করো এটা একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টার, তো একটা রেজিস্টার একটা সোর্স, মানে এখান থেকে ধরো এ আসতো, এখান থেকে হলো বি আসতো, এই দুইটা মিলে এখানে এত যোগ হয়ে এ প্লাস বি তৈরি হলো, তাই না? কিন্তু এই যে মানে গতদিন আমি যেটা ভেবে তোমাদেরকে বুঝেছিলাম, এই তো সেক্ষেত্রে এই একটা সোর্স এ আর বি যোগ করে এ প্লাস বি হবে, কিন্তু এ এবং বি দুইটা রেজিস্টার রাখতে হবে। তো এই ক্ষেত্রে একটা সোর্স অবশ্যই অ্যাকুমুলেটর রেজিস্টার হইতে হবে। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টারের ক্ষেত্রে, এবং সেটা অ্যাকুমুলেটর রেজিস্টার হইতে হবে। তো এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের যে সোর্স গুলা, যেখানে মানে ডাটা যেখান থেকে সে নেয়, সেই দুইটা মানে রেজিস্টারের মধ্যে একটা রেজিস্টার অবশ্যই তার অ্যাকুমুলেটর হইতে হবে। কিন্তু জেনারেল পারপাস বেসড
যেমন এই যে 8 বিট মাইক্রোপ্রসেসর, এগুলো হচ্ছে অ্যাকুমুলেটর বেসড। এগুলো অবশ্যই অ্যাকুমুলেটর রেজিস্টার অ্যারিথমেটিক লজিক অপারেশনের জন্য ইউজ হবে। অ্যারিথমেটিক লজিক অপারেশনের জন্য অবশ্যই অ্যাকুমুলেটর রেজিস্টার ইউজ হবে অ্যাকুমুলেটর বেসড মাইক্রোপ্রসেসরে। আর জেনারেল পারপাস রেজিস্টার, অ্যাকুমুলেটর বলতে কি বোঝাচ্ছে স্যার? অ্যাকুমুলেটর রেজিস্টার এটা একটা রেজিস্টারের নাম আর কি। অ্যাকুমুলেটর রেজিস্টার আরো অনেকগুলো রেজিস্টার এগুলো নিয়ে আমরা পরে আবার অ্যাকুমুলেটর বিভিন্ন রেজিস্টারের কাজগুলো নিয়ে আলোচনা করব। আর জেনারেল পারপাস রেজিস্টার বেসড, জেনারেল পারপাস রেজিস্টার মানে রেজিস্টার্স ক্যান বি ইউজড ফর হোল্ডিং, এই রেজিস্টার গুলা ক্যান বি ইউজড ফর হোল্ডিং ডাটা, অ্যাড্রেস, রেজাল্টস, এগুলো হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টারের কাজ। জেনারেল পারপাস রেজিস্টার যেগুলো, এই রেজিস্টার গুলো ডাটাও রাখতে পারে, অ্যাড্রেসও রাখতে পারে, রেজাল্টও রাখতে পারে। হ্যাঁ, এখন যেমন অ্যাকুমুলেটর যে রেজিস্টার, এই রেজিস্টারের মধ্যে কোনো অ্যাড্রেস থাকতে পারে না, অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে কোনো অ্যাড্রেস থাকতে পারবে না। কিন্তু জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে যেগুলো হয় সেগুলোর মধ্যে ডাটা, অ্যাড্রেস, রেজাল্ট সবই থাকে। অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে ডাটা থাকে, অ্যাড্রেস, এই রেজিস্টার, এই রেজাল্টস থাকে, ডাটা এবং রেজাল্ট দুইটাই থাকবে। কিন্তু জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে ডাটা, অ্যাড্রেস, রেজাল্ট তিনটা জিনিস থাকতে পারে। কথা বুঝছো? তো এই কারণে এই জেনারেল পারপাস বেসড মাইক্রোপ্রসেসর যেগুলা, সেগুলাতে অ্যারিথমেটিক লজিক অপারেশনের জন্য অ্যাকুমুলেটর রেজিস্টার ইউজ না করলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে পার্থক্য। মানে সমস্যা হবে না, করতে পারবা, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ, বাট নট ম্যান্ডেটরি। নট ম্যান্ডেটরি, মূল কথা হচ্ছে অ্যাকুমুলেটর ইজ নট ম্যান্ডেটরি। তাহলে অ্যাকুমুলেটর বেসড এর ক্ষেত্রে লেখো যে accumulator register is mandatory for ALU operation, আর general purpose register এর ক্ষেত্রে accumulator register is not mandatory for ALU operation। অবশ্যই লিখতে হবে ALU operation, এটা ALU অপারেশনের জন্য, arithmetic logic unit অপারেশনের জন্য। পার্থক্যটা বুঝতে পারছো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমাদের এই 16 বিট 32 বিট মাইক্রোপ্রসেসর, আমাদের 806 মাইক্রোপ্রসেসর কিন্তু accumulator এই জেনারেল পারপাস রেজিস্টার বেস। স্যার আপনি বলছেন যে স্যার এএলইউ তে স্যার দুইটা রেজিস্টার থাকবে, তো আমাদের যে মেইন সোর্স রেজিস্টার সেটাকে স্যার অ্যাকুমুলেটর রেজিস্টার বলি, তো আরেকটা যেটা থাকবে ওটা স্যার কি রেজিস্টার স্যার? ওটা কি জেনারেল পারপাসের নাকি এটা অন্য কোনো? এটা টেম্পোরারি রেজিস্টার বলে আর কি। অ্যাকুমুলেটর বেসড মাইক্রোপ্রসেসর যেগুলো হয় সেগুলোতে ওই এলইউ এর সাথে একটা টেম্পোরারি রেজিস্টার বলে সেটা থাকে। আর মডার্ন মানে এই যে জেনারেল রেজিস্টারের ক্ষেত্রে এটার সাথে সব রেজিস্টার গুলোই কোনো না কোনো ভাবে এখন এলইউ এর সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, তার মানে একটা সোর্স রেজিস্টার থাকবে আর একটা টেম্পোরারি রেজিস্টার থাকবে। হ্যাঁ, মানে টেম্পোরারি রেজিস্টার থাকে। তো আসলে জেনারেল পারপাসের ক্ষেত্রে টেম্পোরারি রেজিস্টার থাকে না। জেনারেল পারপাসের ক্ষেত্রে এই সব রেজিস্টার গুলাই কোনো না কোনো ভাবে এলইউ এর সাথে কানেক্টেড থাকে। কিন্তু শর্ত হচ্ছে যে জেনারেল পারপাস রেজিস্টারে এলইউ কে অবশ্যই ইউজ মানে অ্যাকুমুলেটরকে অবশ্যই ইউজ করতে হবে, এটা ম্যান্ডেটরি না। অ্যাকুমুলেটরকে ইউজ না করলে কোনো সমস্যা নাই, আর ওই অ্যাকুমুলেটর বেসড মাইক্রোপ্রসেসর অ্যাকুমুলেটরকে ইউজ করতেই হবে। যাক, আমাদের কনসার্ন হলো যে আমরা তো জেনারেল পারপাস বেসড মাইক্রোপ্রসেসর করব, যেহেতু এটা আমাদের 806 মাইক্রোপ্রসেসর। ওইটা ইন্টারনাল আর্কিটেকচার যখন আমরা আলোচনা করব তখন দেখবা যে ওখানে সব মাইক্রোপ্রসেসর গুলোই ইন্টারনাল বাস দিয়ে অ্যারিথমেটিক লজিক সব রেজিস্টার গুলোই অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে ইন্টারনাল বাস দিয়ে কানেক্টেড থাকে। স্যার অ্যাকুমুলেটর রেজিস্টারের কি স্পেসিফিক কোনো মানে নাম আছে? মানে ধরুন আমরা সাধারণত বিভিন্ন ধরনের মেমোরির নাম থাকে না, তো সেক্ষেত্রে কি কোনো স্পেসিফিক অ্যাকুমুলেটর রেজিস্টারের কোনো নাম আছে যেটা এল এর সাথে অ্যাড থাকে? বুঝি নাই তোমার, আমি তো বলতেছি যে অ্যাকুমুলেটর রেজিস্টারের নামই তো অ্যাকুমুলেটর। না স্যার বুঝতে পারছেন না স্যার, বলতেছিলাম স্যার ওইখানে যেমন মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, বিভিন্ন চিপের নাম থাকে, সেটা বলতেছিলাম আর কি, যে ওই ইয়াগুলোর নাম আছে কিনা। আলাদা জিনিস, তুই তো আবার ইয়ে করে ফেলতেছ। তো মানে বহুত ডিফারেন্সের একটা কথা কোশ্চেন করে, যেটা কোনো মিল নেই। মানে একটা হচ্ছে মাইক্রো, কোথায় আছে একটা আইসি। না স্যার, ও আইসি স্যার কথা বলতেছি না স্যার, মানে ওই রেজিস্টার গুলোর আলাদা কোনো নাম আছে কিনা সেটা বলতেছি, আলাদা এএল এর সাথে যুক্ত থাকে যে ওইটা বলতেছি।
এত চিন্তা করার দরকার নেই। তো তুমি জাস্ট মাথায় এটা রাখো যে তুমি অ্যাকুমুলেটর বেস মাইক্রোপ্রসেসর অ্যাকুমুলেটর রেজিস্টার ইউজ করতে হবে। বুঝতে পারছি। পারপাসের ক্ষেত্রে জেনারেট পারপাসের ক্ষেত্রে অ্যাকুমুলেটর ইউজ না করলেও হবে, আর ইউজ করলে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা মাইক্রোপ্রসেসরের মধ্যে অনেকগুলো রেজিস্টার থাকে, কথা বুঝতে পারছো? তো এই অনেকগুলো রেজিস্টারের মধ্যে অ্যাকুমুলেটর একটা রেজিস্টার। অ্যাকুমুলেটর বেসের ক্ষেত্রে ওইটা 8 বিট মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে ওইটা ইউজ করতে হয়, ওইটা অ্যারিথমেটিক লজিক অপারেশনের সময় ইউজ করতেই হবে, সোর্স হিসেবে থাকে, একটা সোর্স হিসেবে থাকে। জেনারেল পারপাসের ক্ষেত্রে এটা অ্যাকুমুলেটর কেউ ইউজ করতে পারো, অন্য রেজিস্টার গুলো কেউ ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাকুমুলেটর ইউজ করতেই হবে, এটা ভাগ বাদ, এটা হচ্ছে ভুল কথা। এটা নিয়ে এত পেরেশান হওয়ার কিছু না। এখান থেকে আবার চলে যাচ্ছে তুমি আইসির মধ্যে, ওটা আলাদা জিনিস। আইসি বা ইয়ে কিন্তু প্রসেসরের কথা আলাদা জিনিস। মাইক্রো কন্ট্রোলার, মাইক্রোপ্রসেসর, বড় ব্রড, এগুলো তো মাইক্রোপ্রসেসরের মধ্যে ছোট্ট একটা রেজিস্টার। এটা কোনো 8 বিটের একটা রেজিস্টার বা 16 বিটের একটা রেজিস্টার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে অ্যাকুমুলেটর বেসড, এবং একটাতে অ্যাকুমুলেটর রেজিস্টার ইউজ করা ম্যান্ডেটরি আর একটাতে ম্যান্ডেটরি না, এটা হচ্ছে পার্থক্য। পরবর্তী স্লাইডে যাচ্ছি। Evaluation of microprocessors. We can divide the years of development of microprocessors by 5 generations based on data we. এখানে হচ্ছে মাইক্রোপ্রসেসরের কিন্তু হিস্ট্রি আছে। The first commercial microprocessor was introduced by Intel in 1971, named Intel 4004. প্রথম কমার্শিয়াল মাইক্রোপ্রসেসর যেটা ছিল সেটা হচ্ছে Intel 4004, যেটা একটা 4-bit device evolved with development effort with while designing a calculator chip. একটা ক্যালকুলেটর চিপ ডিজাইন করতে যে সর্বপ্রথম এই 4-বিটের একটা মাইক্রোপ্রসেসর ইন্টেল তৈরি করে, এবং সেটা PMOS টাইপ সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে দিয়ে তৈরি করা, টেকনোলজি দিয়ে তৈরি করা ছিল। সাপোর্টেড অনলি 45 ইনস্ট্রাকশন সাপোর্ট করতো, নট কম্পিটেবল উইথ TTL লজিক, ট্রানজিস্টর লজিক দিয়ে সাথে কম্পিটেবল ছিল না, 45 ইনস্ট্রাকশন ছিল। এরপর 72 তে Intel came out with 8008, which is capable of working with 8-bit words. 8-bit words নিয়ে কাজ করতে পারতো, বাট ভেরি লিমিটেড ছিল, এটা লিমিটেড ইনস্ট্রাকশনস ছিল। এটা আসল সেকেন্ড জেনারেশন মাইক্রোপ্রসেসর বলা হয়, যেটা 1974 এ যেটা আসছে, যে Intel announced 8-bit microprocessor 8080 which had much larger instruction set. এটা অনেক বড় ইনস্ট্রাকশন সেট ছিল। It was NMOS technology based, faster than 8008. মানে এই প্রথমটাতে 72 সালে যেটা বেরিয়েছিল ওটার চেয়ে এটা বেশি ফাস্টার। It is called second generation microprocessor. Some of the popular second generation processors were Motorola 6800, 6809 এবং Intel's 8085, Zilog 8G80 এগুলো। আমাদের 8085 মাইক্রোপ্রসেসর কি সেকেন্ড জেনারেশন 8-bit মাইক্রোপ্রসেসর। এরপর থার্ড জেনারেশন মাইক্রোপ্রসেসর হচ্ছে 1979 এ যেটা আসছে, এটা হচ্ছে 16-bit মাইক্রোপ্রসেসর Intel 8086, 80186, 80286 and Motorola 6800, 6810. They were designed using high density MOS technology based, HMOS technology, 4 times better than NMOS. তাহলে আমাদের যে মাইক্রোপ্রসেসর এটা হচ্ছে থার্ড জেনারেশন মাইক্রোপ্রসেসর। ফোর্থ জেনারেশন মাইক্রোপ্রসেসর হলো 32-bit মাইক্রোপ্রসেসর। Intel introduced 80386 and Motorola launched 68020, 68030. এগুলো 32-bit মাইক্রোপ্রসেসর। Fabricated using low power version of high MOS density short channel MOS এবং technology called HC, high density complementary metal oxide. এই দুই টেকনোলজি ইউজ করে এই ফোর্থ জেনারেশন 32-bit মাইক্রোপ্রসেসর তৈরি করা হয়। এরপরে ফিফথ জেনারেশন হচ্ছে 1995 থেকে টিল ডেট এখন পর্যন্ত
introduction of 64-bit microprocessors. The Intel leads the show here with the Pentium, Celeron, and very recently dual core or quad core processor working with up to 3.5 gigahertz speed. এগুলো সবই হচ্ছে 5th generation microprocessor যেটা 1664 bit এটাই এখন পর্যন্ত maximum bit the processor can process. Wait করো আচ্ছা এটা এই স্লাইডটা তোমাদের পড়া আজকে শেষ করে দিব কথা বলা যাচ্ছে না আসলে বেশি পর এটা দেখো কথা শুনতে পাচ্ছো জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা এটা দেখো একটা ইন্টারনাল সিম্পলিফাইড মাইক্রোপ্রসেসর থেকে বেসিক্যালি এটা একটা ধরো 8 বিট মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল আর্কিটেকচার ধরতে পারো তো এখানে একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে কি কি জিনিস থাকে সেগুলো এখানে 8 বিট মাইক্রোপ্রসেসরে কি কি জিনিস থাকে সেগুলো আছে ধরো যদি বলি স্যার আপনার অসুবিধা হলে স্যার আগামী ক্লাস থেকে কন্টিনিউ করেন এখন স্যার ওই সেকশনের সাথে একটু অ্যাডজাস্ট করা দরকার তো একটু বলবো চাচ্ছি যে একটু 10 মাইকটা অফ করো কে জানো সাউন্ড আসছে এটা তো অ্যারিথমেটিক লজিক ইউনিট তাই না এগুলো হচ্ছে সব রেজিস্টার্স এই যে অ্যাকুমুলেটর টেম্পোরারি রেজিস্টার প্রোগ্রাম কাউন্টার ইনস্ট্রাকশন রেজিস্টার এগুলো রেজিস্টার এবং এইটা ইনস্ট্রাকশন ডিকোডারটাও কন্ট্রোল ইউনিটের মধ্যে এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট তাহলে আমরা বলছি যে প্রসেসরের তিনটা জিনিস থাকবে একটা হচ্ছে এএলইউ থাকবে রেজিস্টার্স থাকবে রেজিস্টার এবং কন্ট্রোল ইউনিট তাই না এগুলো প্রসেসরের মধ্যে থাকে এই জিনিসগুলো এখানে আছে এছাড়া কিছু ইন্টারনাল বাফার ইন্টারনাল পাস কানেক্টিং পাস মানে কানেক্টিং ওয়্যারস বা বাফার যেগুলো থাকে এগুলো এক ধরনের রেজিস্টার বাফার গুলো এখন ধরো এটা ইন্টারনাল কাজগুলো আসলে এরকম যে আমরা যে প্রথমে যেটা হয় এটা এই ব্লকসটা এগুলো কাজ করে আসলে ইনস্ট্রাকশনের কাজগুলো ভ্যারি করে কারণ তুমি এটাকে কোনো একটা ইয়ে দিয়ে আসলে এভাবে মানে অপারেশনটাকে এভাবে বুঝতে পারবো না তো ব্লকগুলোর কাজগুলো করলে কিছুটা আইডিয়া করতে পারবা যে এখানে যেমন হয় যে আমরা ওইদিনকে বসছিলাম না যে এটা যদি মেমোরি হয় তাই না মেমোরিতে মনে করো এখানে আছে অ্যাড একটা ইনস্ট্রাকশন আছে তারপরে মনে করো এখানে এ আছে এখানে বি আছে তো কম্পিউটার প্রথমে সে আগে দেখে যে তার প্রোগ্রাম কাউন্টারে কি আছে প্রোগ্রাম কাউন্টার একটা রেজিস্টার এই রেজিস্টারের মধ্যে কি থাকে ইনস্ট্রাকশনের অ্যাড্রেস থাকে তো এডি একটা ইনস্ট্রাকশন না এডি একটা ইনস্ট্রাকশন জি স্যার এটার অ্যাড্রেস থাকে হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যে কোনো ইনস্ট্রাকশন অ্যাড্রেস থাকবে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে তাহলে সে প্রোগ্রাম কাউন্টারে যখন ইনস্ট্রাকশনের অ্যাড্রেস থাকে তখন এই অ্যাড্রেসটা সে ওই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা সে এখান থেকে অ্যাড্রেস বাস দিয়ে সে পাঠায় ধরো এই লোকেশনে পাঠায় ঠিক আছে অ্যাড্রেস পাঠায় এদিকে কন্ট্রোল লাইন দিয়ে সে আবার চেঞ্জ করে দিই লাইনটা চেঞ্জ করে দিই আচ্ছা ঠিক আছে এদিকে কন্ট্রোল লাইন দিয়ে সে আবার কন্ট্রোল সিগন্যাল পাঠায় ওই অ্যাড্রেসে ওই লোকেশনেই পাঠায়
এখান থেকে পাঠাচ্ছে অ্যাড্রেস, এটা প্রোগ্রাম কাউন্টার থেকে বের হইছে, আর এখান থেকে যাচ্ছে হচ্ছে কন্ট্রোল লাইন দিয়ে কি যায়, কন্ট্রোল সিগন্যাল যায়, যেমন রিড রাইট এই সিগন্যাল গুলো পাঠায়, রিড অথবা রাইট এই সিগন্যাল গুলো যায় কন্ট্রোল সিগন্যাল। এই দুইটা যখন যায় তখন এই লোকেশনের ডাটাটা রিড হবে। তো এই অ্যাড্রেস এবং এই রিড সিগন্যাল দুইটাই একই লোকেশনে যখন বসে, তাহলে ওই লোকেশনের ওই অ্যাড্রেসের ডাটাটা কি হবে, রিড হবে। রিড হয়ে ডাটাটা এখান থেকে কোথায় যাবে, এখান থেকে বের হয়ে ডাটা বাস দিয়ে সে ইনস্ট্রাকশন যেহেতু ইনস্ট্রাকশন রেজিস্টারে আসে, তাহলে এখানে আমি অ্যাড ইনস্ট্রাকশনটা এখানে এসে পৌঁছাই। ক্লিয়ার? তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে কি থাকে, ইনস্ট্রাকশন থাকে। প্রোগ্রাম কাউন্টারের মধ্যে অ্যাড্রেস থাকে, ইনস্ট্রাকশনের অ্যাড্রেস থাকে, আর ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে এগুলো আবার আলাদা আলাদা প্রত্যেকটা ব্লকের উপর আমরা আলাদা করে পড়বো। আপাতত আমি বলতেছি ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে ইনস্ট্রাকশন এসে জমা হয়, অর্থাৎ মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা এসে কোথায় জমা হয়, ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। ক্লিয়ার? ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে ওইটা ইনস্ট্রাকশন ডিকোডারের মধ্যে এসে এই ইনস্ট্রাকশনটা এক্সপ্লেইন করে যে ইনস্ট্রাকশনটা কি। ইনস্ট্রাকশন ডিকোডার এক্সপ্লেইন করে হ্যাঁ যে এটা একটা অ্যাড ইনস্ট্রাকশন, এটা হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন। তো কন্ট্রোল ইউনিট বলে যে আচ্ছা অ্যাড ইনস্ট্রাকশনের জন্য তো আমার দুইটা অপারেন্ড লাগবে, এ আর বি লাগবে। হ্যাঁ, তখন কন্ট্রোল ইউনিট আবার কি করে, এ আর বি আনার জন্য সিগন্যাল দেয়। কথা বুঝতে পারছো? জি স্যার, রিড সিগন্যাল। হ্যাঁ, তখন সে আবার রিড সিগন্যাল পাঠায়। তো ইনস্ট্রাকশনটাকে যখন ইনস্ট্রাকশন ডিকোডার এক্সপ্লেইন করে যে এটা অ্যাড ইনস্ট্রাকশন, এখানে যে দুইটা অপারেন্ড লাগবে, তখন কন্টিনিউইট আবার রিড সিগন্যাল পাঠায় কোথায়, এবার সে রিড সিগন্যাল পাঠাবে এখানে। হ্যাঁ, এবার কন্ট্রোল থেকে রিড সিগন্যাল পাঠাবে হচ্ছে এ তে, না এ তে পাঠাবে। জি স্যার। এবং অ্যাড্রেস লাইন দিয়ে প্রসেসর অ্যাড্রেস লাইন দিয়ে একইভাবে অ্যাড্রেস লাইন দিয়ে অ্যাড্রেস পাঠাবে। এখানে অ্যাড্রেস আসবে, হ্যাঁ অ্যাড্রেস আসবে, আর এখানে আছে রিড সিগন্যাল আসবে। তখন এই এ এখান থেকে রিড হয়ে কোথায় যাবে, এই ডাটা বাস দিয়ে অ্যাকুমুলেটরে আসবে। তাহলে এভাবে এসে এখানে জমা হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তখন ও বলতেছে যে না আমার আরো একটা, তখন বলবে যে না আমার আরো একটা লাগবে, আরো একটা ডাটা লাগবে, সেটা কি বি লাগবে, নাহলে আমি এইটাকে, তখন সে আবার বি কে আনতে পাঠাবে। একইভাবে সে আবার এখান থেকে রিড দিবে, এবং একইভাবে অ্যাড্রেস লাইন দিয়ে অ্যাড্রেস আসবে বি, তখন এখান থেকে টেম্পোরারি রেজিস্টার যাবে, বি বের হয়ে এখান থেকে টেম্পোরারি রেজিস্টারে আসে যাওয়া হবে। এখন যখন এ বি এবং অ্যাড এই তিনটা জিনিসই যখন পেয়ে যাবে, তখন এখানে এসে এ প্লাস সংগঠন হবে। হওয়ার পরে রেজাল্টটা কোথায় যাবে, এ প্লাস বি রেজাল্টটা এখান থেকে অ্যাকুমুলেটর এসে জমা। রেজাল্ট কিন্তু অ্যাকুমুলেটর রেজিস্টার আসবে, টেম্পোরারিতে যাবে না। রেজাল্টটা অ্যাকুমুলেটর রেজিস্টার আসবে, অ্যাকুমুলেটর রেজিস্টার থেকে এটা আবার বাফার হয়ে, মনে করো রেজাল্টটা যেখানে সেভ করতে হবে সেই লোকেশনে যে রেজাল্টটাকে স্টোর করা হয়। এইভাবে কাজগুলো হয়ে থাকে। কথা বলছো? এই জন্য দেখো অ্যাকুমুলেটর থেকে যেমন প্রথমবার সে এখান থেকে যাবে কি, এখান থেকে সে অ্যাকুমুলেটর রেজিস্টারে অ্যাকুমুলেটর রেজিস্টারে এ যাবে হচ্ছে এখানে, আর রিটার্ন আসবে কি, রিটার্ন আসবে হচ্ছে আর। এজন্য এখানে দেখো দ্বিমুখী চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ এ যাবে এবং রেজাল্টও অ্যাকুমুলেটরে আসবে। যাই হোক, এটা হচ্ছে একটা অ্যাড ইনস্ট্রাকশনের জন্য একটা আইডিয়া দিলাম আমি। এভাবে ধরো কাজ করে, এরকম
ইনস্ট্রাকশন টু ইনস্ট্রাকশন বিভিন্ন ধরনের কাজ এই ব্লকগুলো করে থাকে। হ্যাঁ বলো। আগে অ্যাকুমুলেটরে আসবে, তারপরে প্রথমে অ্যাকুমুলেটর আসবে, এরপর টেম্পোরারি রেজিস্টার আসবে। হ্যাঁ মানে এই আগে যেহেতু যদি অ্যাকুমুলেটর বেসড মাইক্রোপ্রসেসর হয় তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টারই আগে আসবে। মানে বুঝিনি, মানে ইনস্ট্রাকশন ডিকোডার তো প্রথমেই বলে দিচ্ছে যে তার দুইটা অপারেন্ড লাগবে। হ্যাঁ বোঝো নাই। ইনস্ট্রাকশন ডিকোডার আসলে সে ওই ইনস্ট্রাকশনটাকে এক্সপ্লেইন করবে, বলে দিবে যে ইনস্ট্রাকশনটা কি ধরনের। ডিসিশন নিবে কন্ট্রোল ইউনিট, ডিসিশন নিবে। ইনস্ট্রাকশনটা স্যার শুধু সে ইনস্ট্রাকশনকে এক্সপ্লেইন করবে যে ভাই আমার এটা অ্যাড ইনস্ট্রাকশন, এটার জন্য দুটো অপারেন্ড লাগে। এরপরে বাকি কাজ সবকিছু কন্ট্রোলিং কিন্তু কন্ট্রোল ইউনিটই করে থাকে। কথা বুঝছো? তুমি মনে করছো ওইটা ইনস্ট্রাকশন ডিকোডের না, ইনস্ট্রাকশন ডিকোডের কাজ হলো ইনস্ট্রাকশনটাকে শুধু এক্সপ্লেইন করবে। ইনস্ট্রাকশনটা এই টাইপের, এটার জন্য দুইটা অপারেন্ড লাগে কিংবা একটা অপারেন্ড লাগে। হ্যাঁ বা যেমন ইনক্রিমেন্ট একটা ইনস্ট্রাকশন, এটার জন্য দুইটা অপারেন্ড লাগে না, একটা অপারেন্ড হলেই হয়। কিছু কিছু ইনস্ট্রাকশন যেটা কোনো অপারেন্ডই লাগে না। হ্যাঁ যাই হোক, তো এগুলো আবার প্রত্যেকটা ব্লকস উপরে আলোচনা পরে আরো ডিটেলসে আছে, প্রত্যেকটা ব্লক আলোচনা আছে, তখন আরো ডিটেলস জানবা। হ্যাঁ তো ঠিক আছে, আজকে এই পথই থাকলো, কথা বেশি বলতে পারতেছি না। তো ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।